সারা বিশ্বে যদি আধিপত্যবাদ বিরোধী আন্দোলন যে সংগঠনগুলো করে তার মধ্যে আপনাদের বামপন্থী সংগঠনগুলো সবার মানে সবচেয়ে বেশি এগিয়ে আছে। যেখানে আধিপত্যবাদ আসুক সেখানে আপনারা আন্দোলন করেন, কিন্তু বাংলাদেশে একটা অভিযোগ সব সময় থাকে, ভারতীয় আধিপত্যের ক্ষেত্রে আপনারা খুব বেশি সরব থাকেন না। এটা কেন? এটা হচ্ছে প্রপাগান্ডা, এটা হচ্ছে অপপ্রচার এবং ইচ্ছাকৃতভাবে এই প্রচারটা করা হয়। দেশের ভেতর থেকে, দেশের বাইরের থেকে ভাড়াটিয়া লোক দিয়ে করা হয়, রাস্তা দিয়ে করা হয়। এর পেছনে উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য বলেন তো। আপনি গত এক বছরে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল গোপনে ভারতের নানা ব্যক্তির সাথে বৈঠক করেছে, এটি শুনেছেন? স্বীকারও করেছেন। হ্যাঁ, আপনি কোথাও দেখাতে পারবেন যে বামপন্থীদের কোনো নেতা ভারতের কোনো রাজনৈতিক দলের সাথে গোপনে বৈঠক করেছে? এটাতে শেষ করি। আমি এটাতে আসার আগে অন্য একটা কথা বলি। বলেন। আমার প্রশ্ন হলো, যেখানে দেখা যাচ্ছে ভারতে বামপন্থী সংগঠনগুলোর মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি, তাই তো? তো বাংলাদেশে এসে বামপন্থীদের মধ্যে মুসলিমদের সংখ্যা এত বেশি নাই। তো আমার প্রশ্নটা হলো, গেল সময়টাতে আপনারা তো নির্যাতিতের পক্ষে কাজ করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করেন। আপনি কি মনে করেন না যে গেল 17 বছর বাংলাদেশের যারা মুসলিম জনগোষ্ঠী এবং ইসলামপন্থী যারা ছিল তাদের উপর নির্যাতনটা অনেকটা অযৌক্তিক হয়েছে? এখন এটি একই ফ্রেমে ফেলে বলা যাবে না। এই কারণে বলা যাবে না, গত 15 বছর আওয়ামী লীগ সারা দেশে দমনপীড়ন চালিয়েছে। আওয়ামী লীগের হাতে বহু মানুষ নির্যাতিত হয়েছে, আবার বহু মানুষ আওয়ামী লীগের লুঙ্গির নিচে ঢুকে কৌশলের নাম করে আত্মসমর্পণ করেছে। আপনি এই 3টি জায়গার মধ্যে বামপন্থীদেরকে দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজস্রবার তারা মার খেয়েছে। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসে, আপনি ইন্টারনেট সার্চ দিলে পাবেন কারা কারা তাকে অভিনন্দন জানিয়েছিল, সেটি যেমন পাবেন। একই সাথে টিএসসিতে ফেলে বামপন্থী ছাত্র সংগঠনের 19 জন নেতা। না, আমার কথাটা অন্য জায়গায় মনে। আমি ওই জায়গাটায় আসছি। আমার কথা, আমার শত্রুও যদি আমার শত্রু যদি নির্যাতনের সম্মুখীন হয়, আমরা বামপন্থী ধারা রাজনীতি এরকমই হওয়া উচিত যে শত্রুও যদি নির্যাতনের সম্মুখীন হয় তারা তাদের পক্ষে কথা বলবে। আপনি আমাকে বলতে দেন। ওকে প্লিজ। আমরা কে নির্যাতিত হচ্ছে এটিকে তার ধর্ম, তার রাষ্ট্র এর ভিত্তিতে আমরা বিবেচনা করি না। আপনি খেয়াল করে দেখবেন, যখন ফিলিস্তিনে ইসরায়েল যখন আক্রমণ করে আমরা তখন ফিলিস্তিনিদের পক্ষে। ভারতে যখন এক পিস গরুর মাংস রাখার কারণে একজন মুসলমানকে যখন হত্যা করা হয়, তার ফ্রিজ খুঁজে আমরা তার বিপক্ষে। এবং কারণ ভারতের মুসলমানরা আপনাদের বামপন্থী দল বেশি করে। নট অনলি দ্যাট, ভারতের মুসলমান, ভারতের বিভিন্ন ধর্মের মানুষজন আমাদের সাথে আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। আবার এখানে যখন আপনি ওই যে ময়মনসিংহে দীপু দাসকে যখন ঝুলিয়ে পেটান, তার ঘরে আগুন দেন, আমরা তার বিপক্ষে। আপনি যখন পূর্ণিমা শীলের বাড়িতে আগুন দেন, আমরা তার বিপক্ষে। পৃথিবীর যে কোনো জায়গায়, আমেরিকায় যখন আমেরিকার ভেতর থেকেও মানুষ লড়াই করছে আমেরিকার এই যে আগ্রাসনের বিরুদ্ধে, পৃথিবীর যেখানে মানুষ নির্যাতিত হচ্ছে, আমিও সেটাই জানতাম। হ্যাঁ, আমরা পৃথিবীর, আমরা কোথাও, আমার মনে প্রশ্নটা ওই রকমই ছিল, ব্যক্তির চরিত্র, ব্যক্তির গায়ের রং দেখে আমরা বিবেচনা করিনি। বরং আমি আপনাকে উদাহরণ দিয়ে দিতে পারবো। আমি সময়ের, আপনি তো বলবেন, আমাদের এখানে আমি আপনাকে টাইম দিচ্ছি, আপনি বলবেন। আমার প্রশ্নটা, আপনি প্রশ্নটা ওই রকমই ছিল। আমার প্রশ্নটা আপনি যেভাবে বলছেন আমি প্রশ্ন ওইভাবে করছি যে সারা বিশ্বে আধিপত্যবাদ এবং মুসলিমদের পক্ষে বামপন্থী লোকরা সবচেয়ে বেশি দাঁড়ায়। বামপন্থী আন্দোলন যারা করে তারা সবচেয়ে বেশি সেখানে দাঁড়ায় এবং তাদের পক্ষে কথা বলে, তাতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে গেল 17 বছর যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, এখন আমি আবার বলতেছি, আমি আপনারটাই বলি যে দেশের বাইরে থেকে ভার্চুয়াল মিডিয়া যে ক্যাম্পেইনটা চলছে, সেই ক্যাম্পেইন তো অনেক শক্তিশালী ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনে কিন্তু এটাই প্রমাণিত করার চেষ্টা চলছে যে গেল 17 বছর বাংলাদেশের বামপন্থীরা কোনোভাবে মুসলিমের পক্ষে দাঁড়ায় নাই, তাদেরকে পক্ষান্তরে সহযোগিতা করেছে। এই জায়গাটা কেন আসলে? আমি এটার জন্য, এই জায়গাটার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং যারা প্রচার করছেন তাদের কেউ কেউ বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এখন যখন আপনার বিরুদ্ধে আমি অনবরত এই কথাগুলো বলছি, এর পেছনে অনেকগুলো ইকুয়েশন কাজ করে। আপনি পয়সা দিয়ে
কেউকে এর পেছনে লাগিয়েছেন। আপনি খেয়াল করে দেখছেন বিএনপিকে সংস্কার বিরোধী প্রচার করার অনবরত চেষ্টা করা হচ্ছে। বিএনপির একজন নেতাকে ধরে তারা ভারতের অনুগত এটি বলার চেষ্টা করা হচ্ছে। আপনি আমাদের এখানে যে নির্যাতনটা হয়েছে, এই প্রচারটা যারা করছে তাদের পেছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যের জায়গায় জুলাই মাসে যখন কারফিউ দেয়, সেই কারফিউ ভঙ্গ করে সংস্কৃতি কর্মীদের প্রথম যে মিছিলটি বের হয় প্রেস ক্লাবের সামনে থেকে জুলাই মাসের 28 তারিখ, সেই মিছিলে লিড করেছিল উদীচী। অথচ আপনি উদীচীকে কেন অ্যাটাক করছেন? কারণ উদীচী এখানে অন্ধকারের বিরুদ্ধে একটা সাংস্কৃতিক জাগরণের দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছে। আপনি গণ অভ্যুত্থানের পরে একজনকে টার্গেট করে আপনি ডাক্তার জাহিদুর রহমান, আপনি নিজেও একজন সাংবাদিক, জাহিদুর রহমানের গত 10 বছর 12 বছরের কন্ট্রিবিউশন আপনি দেখেননি? এখন আপনি দেখবেন জাহিদুর রহমানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার, জুলকারনাইন শাহের, তার কি কোনো কন্ট্রিবিউশন ছিল না? গত 15 বছরে ছিল। আপনি তার বিরুদ্ধে যে প্রচারটা দেখবেন, অর্থাৎ পুরো রেজাল্টটাকে, গণ অভ্যুত্থান মানেই হচ্ছে আমরা। বাংলাদেশের উদীচী রাস্তায় নেমেছিল বলে গণ অভ্যুত্থানে এখানকার মধ্যবিত্তের একটা বড় অংশগ্রহণ ছিল, তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ছিল, কিন্তু বেরিয়ে আসার সুযোগটা তারা পাচ্ছিল না, তারা ডেকে এখানে নামিয়েছে। কিন্তু এখন পুরো ক্রেডিটটা নেওয়ার জন্য, এবং এর সাথে যেহেতু রাজনীতি আছে, আপনি যখন ক্রিটিকটা করেন, সমালোচনাটা করেন, আমি উদাহরণ হিসাবে আপনাকে বলছি, পৃথিবীর যে কোনো জায়গায় নিপীড়ন নির্যাতন হচ্ছে, আমরা তার বিপক্ষে। বাবরি মসজিদের উপরে যখন আক্রমণ হয়েছে, সারা ভারতে যে লড়াই হয়েছে, গোদরাতে যখন ট্রেনে আগুন দেওয়া হয়েছে বিজেপির কর্মীরা, ভারতের বামপন্থীরা সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে তার পক্ষে দাঁড়িয়েছে। আমাদের এখানেও সেটি তো আমিও জানি। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের পক্ষে বাংলাদেশে যে অভিযোগটা উঠেছে, যে ক্যাম্পেইনটা চলছে, সেই ক্যাম্পেইনে যদি বাস্তবতা না থাকে, আর সেটাকে আপনারা যদি প্রোটেক্টটা করতে না পারেন, না, এইখানে আপনি কেন পারছেন না? আমরা পারছি না তা না, আমরা পারছি না তা না। এই যে অপপ্রচারগুলো, এই যে ভুল তথ্যগুলো, এই যে মিথ্যা অভিযোগগুলো দিয়ে খুব বেশি দিন মানুষকে বিভ্রান্ত করে রাখা যাবে না। হ্যাঁ, আপনি এই ধরনের প্রচার চালিয়ে প্রথম আলো অফিসে আগুন ধরিয়ে দিতে পারবেন, আপনি এই ধরনের প্রচার চালিয়ে ডেইলি স্টার অফিসে আগুন দিয়ে দিতে পারবেন, আপনি ছায়ানটের লুটপাট করতে পারবেন, আপনি বলতে পারবেন যে সবকিছু তছনছ করে দেবো আমরা, কিন্তু এর ভেতর থেকে ফলাফলটা কি হয় আপনি গত 10 দিন 15 দিনের বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ দিয়ে দেখতে পাচ্ছেন। মানুষ এই বিষয়গুলো কি ভালোভাবে নিয়েছে? মানুষ ভালোভাবে নেয়নি। সুতরাং এই যে প্রচারটা হচ্ছে, কারা প্রচার করছে? গণজাগরণ মঞ্চের কথা বলবেন আপনি? গণজাগরণ মঞ্চে সব থেকে ভাইটাল রোল যারা ছিল, তারা এখন বিদেশে গিয়ে এই প্রচারটি করছে। তারা কি তওবা করেছে? তারা কি ভুল স্বীকার করেছে? না। আপনি এই ধরনের যে জায়গাগুলোতে আমরা সমালোচনা করি, কখন সমালোচনা করি হচ্ছে আমার স্বার্থে। গত 15 বছর শেখ হাসিনার শাসনকে টিকিয়ে রাখার জন্য সব থেকে বড় ভূমিকা রেখেছে ইন্ডিয়া। ঠিক তার পরের ভূমিকাটা কার? আমি যদি জিজ্ঞেস করি অনেকে উত্তর দিতে পারবে না, আমি বলবো চায়নার। আপনাকে আমি মনে করিয়ে দিই, রাতের যে ইলেকশনটি হয়েছিল 18 সালে, নির্বাচনের পরের দিন প্রথম শেখ হাসিনাকে ফুলের মালা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত। 18 সালে নির্বাচনের পরের দিন, সবার আগে, ভারতেরও আগে। আবার 24-এর যে নির্বাচন, আমির যে নির্বাচন, সেই নির্বাচনে শেখ হাসিনা বিজয়ের পর শুধু ফুলই দেয় নাই, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রেস কনফারেন্স করে বলেছে যে আমরা শেখ হাসিনার পাশে থাকব, এই সরকার যাতে কোনো ধরনের বিপদের মধ্যে না পড়ে। তাহলে আপনি যখন সমালোচনাটা করছেন, আপনি ভারতের কথা বলছেন, চীনের কথা বলছেন না কেন? আমরা দলে দলে মানুষ কোথায় চলছে, চীন যাচ্ছে। বাংলাদেশের অসংখ্য নেতা, রাজনৈতিক নেতা, চীন যখন ডেকেছে আপনি চীনে চলে গেছেন। শেখ হাসিনার, আমি শেষ করে দিচ্ছি, শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার ক্ষেত্রে চীনের ভূমিকাটা আপনি অস্বীকার করলে আপনি ইতিহাসের একটা অংশকে অস্বীকার করবেন। চীনের বিরুদ্ধে আপনার দীর্ঘদিনের অভিযোগ ছিল সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যতগুলো জায়গায় নির্যাতিত হয়েছে মুসলমানরা, তার একটা জায়গা হচ্ছে চীনের উইঘুর। আপনি এই নেতাদের কাছে কখনো কি শুনেছেন তারা যখন চীনে গেছেন, চীনের কাছে এই প্রশ্নটি তুলেছেন, এই প্রসঙ্গটি তুলেছেন? চীনের নেতারা যখন অফিসে এসে বৈঠক করেছেন, কোন রাজনৈতিক নেতা কি চীনের কাছে এই প্রশ্নটি করেছেন?